নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এসে গেছি ড্রাকুলার সন্ধানে অর্জুন, সমরেশ মজুমদারের অর্জুন কাহিনীর চতুর্থ খণ্ড নিয়ে। আগের 3টে খণ্ডের লিংক আমাদের এই খণ্ডের নিচে দেওয়া থাকবে। তাছাড়া আমরা প্লে লিস্টেও অ্যাড করে দিয়েছি, তাই আপনারা যদি আগের খণ্ডগুলো শুনতে চান তাহলে জাস্ট একটা সিম্পল ক্লিক করলেই আগের খণ্ডগুলো পেয়ে যাবেন। অর্জুন কি সত্যি সত্যি খুঁজে পাবে হাসি মারার জঙ্গলে কোনো রক্তচোষা ড্রাকুলাকে? কি হবে সন্দীপের? সন্দীপ কি সত্যি সত্যি ডাকাতির কাণ্ডে জড়িত? আর সেই কালো বেড়ালটা যেটা ব্যবহার করে ডাকাতরা ডাকাতি করছে, সেটাকেও কি অর্জুন খুঁজে পাবে কোথাও? চলুন দেখা যাক। খুব তাড়াতাড়ি পড়ে ফেলি পরের খণ্ডটা। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের অপেক্ষায় থাকলাম। খুব খুব ভালো থাকবেন সবাই। নমস্কার। সকালে ঘুম ভাঙা মাত্র মনে পড়ল মেজারের কথা। কাল অনেক রাত্রে বাড়ি ফিরেছিল অর্জুন। অবনীবাবু তাকে একা ছাড়েননি, সঙ্গে জিপ দিয়ে বাড়ি পর্যন্ত এসেছিলেন। পুলিশের কিছু অফিসার অবনীবাবুর মতো ভদ্র, বিনয়ী এবং শিক্ষিত বলে মানুষ ভরসা পায়। অবনীবাবু চেয়েছিলেন কাল রাত্রেই সন্দীপদের বাড়িতে যেতে। সন্দীপ যে ডাকাতির সাথে সরাসরি জড়িত এটা ওর কাছে এখন স্পষ্ট হয়ে গিয়েছে, কিন্তু অর্জুন আপত্তি করেছিল। প্রমাণ হাতে না আসা পর্যন্ত সন্দীপকে গ্রেপ্তার করলে ভুল করা হবে। লুট করা টাকাগুলো নিশ্চয়ই সন্দীপ বাড়িতে রাখেনি। বেড়ালটাকেও সে উধাও করে দিয়েছে। জামিন পেতে তার কোনো অসুবিধা হবে না। কোনো সাক্ষীকে হাজির করানো যাবে না ওকে শনাক্ত করতে। ডায়েরি সূত্র ধরে অবনীবাবু নিশ্চয়ই ওর বাড়িতে যেতে পারেন, কিন্তু রাত দুপুরে যাওয়াটা অত্যন্ত অশোভন বলে উনি আজ সকালে যাবেন বলে ঠিক করেছেন। বেরোবার আগে মা বললেন, হ্যাঁ রে, ওরা কি আজ দুপুরে এখানে খাবে? বলতে পারছি না মা, যদি খেতে চায় তোমাকে জানিয়ে দেব। বেশি বেলা করিস না, অন্তত ঘন্টা 2 আগে বলিস। অর্জুন হেসে ফেলল। মেজারকে রেঁধে খাওয়াতে ইচ্ছা করছে, অথচ মা সরাসরি সেটা বলতে পারছে না। সার্কিট হাউসে গিয়ে অর্জুন জানতে পারল মেজর এবং গোরান সুলেমান বেরিয়ে গেছেন। ওরা গিয়েছে একটা রিকশায়। রিকশাওয়ালার সঙ্গে নাকি সারাদিনের চুক্তি হয়েছে। চৌকিদার জানালো ওনারা বলে গেছেন দুপুরে কিছু খাবেন না। জলপাইগুড়ি শহরে সারাদিন ঘুরে দেখার মতো কিছু নেই। অর্জুন একটু ক্ষুণ্ণ হলো, এই ভেবে যে মেজর তার জন্য কোনো খবর রেখে যাননি। গতকাল ওরা সমস্ত জিনিসপত্র অমল সোমের বাড়িতে রেখে এসেছিলেন। কোনো কারণে যদি ওই বাড়িতে একবার ওদের যেতে হয় ভেবে অর্জুন বাইক ঘোরালো। হাবু বাগান পরিষ্কার করছিল। অর্জুনকে দেখে দাঁত বের করে হেসে উঠে দাঁড়ালো। অর্জুন হাত নেড়ে ইশারায় জিজ্ঞাসা করলো মেজর এসেছিলেন কিনা। এটা করতে গিয়ে তাকে দুবার মেজরের ভুঁড়ি এবং গালে হাত বুলিয়ে দাড়ি দেখাতে হলো। হাবু সঙ্গে সঙ্গে মাথা দুলিয়ে হ্যাঁ বলল। তারপর আঙুলের মুদ্রায় জানালো ওরা চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন জিজ্ঞাসা করায় কোনো অর্থ হয় না ভেবে অর্জুন গেটের দিকে ফিরে যাচ্ছিল, কিন্তু হাবু শব্দ করে পেছনে আসতে লাগলো। অর্জুন অবাক হয়ে তাকাতে হাবু ইশারায় যা বোঝাতে চাইলো তা প্রথমে বোধগম্য হলো না। কেউ ওর ইশারা না বুঝলে খুব চটে যায় হাবু, মুখের অভিব্যক্তি পাল্টে যায়। তখন থুতু ছেটায় মুখ থেকে। একটু সরে ভালো করে বোঝার চেষ্টা করলো অর্জুন। শেষ পর্যন্ত ধরতে পারল কেউ শুয়ে আছে আর তার নিচে দেশলাই জেলে আগুন ধরিয়ে দিচ্ছে, এরকম বোঝাতে চাইছে হাবু। অর্জুন জিজ্ঞাসা করলো কেউ মারা গেছে? হাবু মাথা নেড়ে বলল না। তারপর হাত নেড়ে বোঝাতে চাইলো সেখানেই গেছেন ওরা। অর্জুন খুব অবাক হলো। শ্মশানে গেছেন? এবার খুশিতে উজ্জ্বল হলো হাবু। ঘন ঘন মাথা নাড়তে লাগলো। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না অর্জুন। জলপাইগুড়িতে এসে মেজর কেন গোরান সাহেবকে নিয়ে শ্মশানে যাবেন?
বোঝাই যাচ্ছে ওদের কথাবার্তা হাবু শুনতে পেয়েছিল। ও ভুল করতেই পারে, তবু শ্মশানটা দেখে এলেই হয়। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি শহরে যাওয়ার পথে ডান দিকে যে শ্মশানটা রয়েছে সেটা একসময় শহরের বাইরে বলে নির্জন ছিল। এখন শহর বাড়াতে শুরু করার পর তার আশপাশে বাড়িঘর হয়ে গেছে। পাশেই যে সরু নদীটায় আগে জল থাকতো সেটাও শুকিয়ে খটখটে। বাইক থেকে নেমে শ্মশানে ঢুকলো অর্জুন। এই সকালে শহরে কাউকে দাহ করতে আনা হয়নি, তাই কোনো চিতাও জ্বলছে না। মেজর বা গোরান সাহেবকে কোথাও দেখতে পেল না সে। শুধু কয়েকজন অকেজো মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন। বাবু, ডেড বডি আসবেন নাকি? অর্জুন ঘাড় ঘুরিয়ে দেখলো দড়ি পাকানো চেহারার এক প্রৌঢ় দাঁড়িয়ে আছেন পেছনে। সে মাথা নাড়ল, তারপর জিজ্ঞাসা করলো, আচ্ছা, আজ সকালে রিকশায় করে দুই ভদ্রলোককে এখানে আসতে দেখেছেন? একজন খুব মোটা, গোফওয়ালা, আর দ্বিতীয় জন বিদেশি। সাহেব? হ্যাঁ হ্যাঁ, সাহেব। আমরা এককালে সাহেবই বলতাম। এসেছিল তো, এই আমাকেই জিজ্ঞাসা করলো এই শ্মশানে কোনো সাধু আছে কিনা। এখানে সাধু থাকবে কি করে? ওদের বলে দিলাম অন্য শ্মশানে খোঁজ করতে। কোথায় গেল ওরা? দেবী চৌধুরানীর কালী মন্দিরের ওপাশে যে শ্মশানটা আছে, চেনেন তো? সেখানে চলে গেল। রিক্সাওয়ালাটা আজ ভালো কামাবে। লোকটা হাসলো। রিক্সাওয়ালাটাকে তুমি চেনো? চিনবো না? এখানে টান মারতে তো আসে। রিক্সার হ্যান্ডেলে চাকা লাগিয়েছে, প্যাডেল করলেই বন বন করে ঘোরে। লোকটা বলল। শ্মশান থেকে বেরিয়ে এলো অর্জুন। হঠাৎ মেজর কেন সাধুর খোঁজে শ্মশানে ঘুরছেন? কাল রাত্রে তো এসব কথা বলেননি। আর শ্মশানে তো শুধু সাধু সন্ন্যাসীরা থাকে না, বাজে লোকেদেরও এটা একটা আস্তানা। বিপদে পড়ার সম্ভাবনা কম নয়। ইঞ্জিনিয়ারিং কলেজের রাস্তা ছেড়ে খানিকটা দূরে যাওয়ার পর দ্বিতীয় শ্মশানটা দেখতে পেল অর্জুন। বাইক থামিয়ে বুঝতে পারলো এখানেও ওরা নেই। রাস্তা থেকে জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছে। এটি এককালে শ্মশান ছিল, কিন্তু এখন শহরের লোকজন এখানে মৃতদেহ দাহ করতে আসে না। মিছিমিছি না ঘুরে রাজবাড়ির সামনে দিয়ে বাড়ি ফিরে যাবে মনে করে অর্জুন এগোতেই দূর থেকে রিক্সাটাকে দেখতে পেল। খালি রিক্সা ছুটে আসছে, গলা খুলে হিন্দি সিনেমার গান গাইছে রিক্সাওয়ালা। আর একটু কাছাকাছি হতে দেখা গেল রিক্সার হ্যান্ডেলে রঙিন গোলাকার কিছু বন বন করে ঘুরছে। মাথায় কথাটা আসা মাত্র অর্জুন বাইক থামিয়ে লোকটাকে থামতে বলল। ব্রেক কষলেও খানিকটা এগিয়ে গেল লোকটা। তারপর চিৎকার করে বলল, আজ কি আর রিক্সা চালাবনি বাবু, আপনি অন্য রিক্সা দেখুন। অর্জুন বাইকটা ঘুরিয়ে রিক্সার পাশে চলে এলো। অনেক রোজগার হয়ে গেছে? হ্যাঁ বাবু। রিক্সাওয়ালা হাসল। ওদের দুজনকে কোথায় ছেড়ে এলে? আপনি? আমি ওদের বন্ধু। ও, ওরা গাড়ি ভাড়া করে চলে গেলেন, আমাকে কন্ট্রাক্টের টাকা দিয়ে দিয়েছেন। আপনি তো এখানেই থাকেন না? হ্যাঁ। অর্জুন জিজ্ঞাসা করলো, ওরা কোথায় গেছেন? শ্মশানে ঘুরতে, বার্নিশের ওখানে প্রথমে গিয়েছেন। অর্জুন দাঁড়ালো না। তিস্তা ব্রিজ পার হয়ে বার্নিশে পৌঁছে খোঁজ করতে করতে শ্মশানে চলে এলো। এসেই বুঝলো ওরা এখানে নেই, থাকলে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতো। এখানে শ্মশান মাঠের ওপর, ছন্ন ছাড়া। কিছু খবর পাওয়ার আশায় সে বাইক থেকে নামতেই গলা শুনতে পেল। বাবু। অর্জুন গোরক্ষনাথকে এখানে আশা করেনি। গোরক্ষনাথ ততক্ষণে এগিয়ে এসেছে। আজ ওর পরনে গেরুয়া লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি আর কাঁধে বিশাল ঝোলা।
অর্জুন জিজ্ঞাসা করলো, এখানে? এই শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ানোটাই তো আমার কাজ। আপনার তো এসব ঠিক আস্থা নেই। আপনি কিসের সন্ধান? বিদেশ থেকে দুজন মানুষ এসেছেন, আমার বিশেষ পরিচিত। ওরাও শ্মশানে ঘুরতে বেরিয়েছেন, ওদের খোঁজেই এসেছি। দুজনের একজন কি সাহেব? হ্যাঁ, এখানে এসেছিলেন ওরা? আমি দেখিনি। একটু আগে শুনলাম এখানে তান্ত্রিকের খোঁজ করছিলেন। তা বাবু, জলপাইগুড়ির শ্মশানে তো তান্ত্রিকেরা নিয়মিত থাকেন না, হঠাৎ হঠাৎ করে আসেন। হুম, ওরা কোথায় গিয়েছেন? ধুকুয়ামারি শ্মশানে একজন সাধু আছে, তার কাছে গিয়েছেন বলে অনুমান করি। ধুকুয়ামারির কথা এখান থেকেই ওরা শুনেছেন। সেটা এখান থেকে কত দূর? দূর আছে। আপনি যাবেন? হ্যাঁ। গোরক্ষনাথ অর্জুনের বাইকের দিকে তাকালো। আমাকে যদি পেছনে বসতে দেন তাহলে সঙ্গে যেতে পারি। সাধুর কথা তো কদিন থেকেই শুনছি, চোখে একটু দেখে আসি। বেশ তো, চলুন। অর্জুন বাইক থেকে নেমে দাঁড়ালো। ওটাকে ঘুরিয়ে রাস্তার দিকে নিয়ে যেতে যেতে সে জিজ্ঞাসা করলো, কাক, শকুন আর বেড়ালের খবর কি? আপনি আমার সাথে রসিকতা করছেন? আমি তো কিছুই করিনি, শুধু জানতে চাইছি ওদের পাওয়া গেল কিনা। সহজে কি যায়, দুর্লভ বস্তু। উঠব? হ্যাঁ, উঠুন। গোরক্ষনাথ উঠে বসতেই অর্জুন বলল, কালো বেড়াল যার চোখ অন্ধকারে জ্বলে, তাকে পেতে তো তেমন অসুবিধা নেই, এই শহরেই তো আছে। থাকলেই তো হলো না, কোথায় না কোথায় খুঁত থাকবে, হয় চেহারায় নয় ব্যবহারে। এই তো মুশকিল। গোরক্ষনাথ শক্ত করে হাতল ধরে বসল। ব্যবহারের খুঁত কিরকম? সে অনেক ব্যাপার। আমাদের চারপাশে অদৃশ্য হয়ে যারা ঘুরে বেড়ান তাদের জব্দ করা তো সোজা কথা নয়। একটু খুঁত থাকলেই সব শেষ। অর্জুন বাইক চালু করলো। তা তো বটেই, তা তো বটেই। কাক বা শকুনের ব্যাপারটা সত্যিই কঠিন, কিন্তু ওই ধরনের বেড়াল তো গতকালই পাওয়া গিয়েছে, তাই না? মুখ না দেখতে পেলেও অর্জুন বুঝতে পারলো গোরক্ষনাথ খুব অবাক হয়ে গিয়েছে। তার গলা বদলে গেল। আপনি কি করে জানতে পারলেন? দেখুন, কোনো সাধারণ মানুষ কালো বেড়াল যার চোখ অন্ধকারে জ্বলে তাকে বাড়িতে নিয়ে এসে পুষতে চাইবে না। কালো বেড়ালকে সবাই অমঙ্গলের প্রতীক হিসেবেই ভাবে। তার উপর যদি ওটা বাচ্চা না হয়ে বড় হয় তাহলে তো কথাই নেই। অর্জুন বাইক চালাতে চালাতে বলল, গত রাতে রেসকোর্সের কাছে একটা বাড়ি থেকে কালো বেড়াল চুরি গেছে, যার চোখ অন্ধকারে জ্বলে। কি বলছেন বাবু, কালো বিড়াল চুরি গেছে? হ্যাঁ, যার বিড়াল তিনি ডায়েরি করতে এসেছিলেন থানায়। আপনার কি মনে হয় আমি ওটাকে চুরি করেছি? আমি জানি না, তবে প্রয়োজন পড়লে তো মানুষ অনেক কিছুই করে। সামনের রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে, কোন দিকে যাব? ডান হাতের রাস্তায় চলুন। কিন্তু বাবু, আমি চুরি করিনি। তাহলে শহরে আর একজন মানুষ আছে যার কালো বেড়াল প্রয়োজন, অর্জুন বলল। সন্দীপ মিথ্যে ডায়েরি করবে কেন? সন্দীপ বাবু ডায়েরি করেছেন? বাহ, ওর সঙ্গে চেনাশোনা আছে? না, না, ঠিক চিনি না। মিথ্যে কথা কি ঠিক হচ্ছে বলা? গোরক্ষনাথ, ভূত প্রেত হয়তো তেমন কিছু করলে ভয় পেতে পারে, পুলিশ কিন্তু পায় না। পুলিশ আমাকে ধরবে? সন্দীপের বেড়াল চুরি করলে নিশ্চয়ই ধরবে, কিন্তু আমি তো চুরি করিনি। খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। চাকরের কাছে বেড়ালটার যা বর্ণনা পেলাম তাতে মনে হলো ওই রকমই একটাকে আমি খুঁজছি।
একদিন সন্দীপ বাবুর সঙ্গে দেখা করলাম। তিনি তো আমাকে প্রায় মারতে বসেছিলেন। কোথায় থাকি কি করি জেনে তাড়িয়ে দিলেন। তারপর দুপাশে তখন জঙ্গল শুরু হয়েছে, কিরকম স্যাঁতস্যাঁতে গন্ধ। গোরক্ষনাথ বলল, কাল রাতে আমি অবাক। উনি মানে সন্দীপ বাবু আমার বাড়িতে আসবেন আমি ভাবতেই পারিনি। বললেন, আমি যেন কয়েকদিন বেড়ালটাকে আমার কাছে রেখে দেখি ও পোষ মানছে কিনা। 10 দিন পর এসে খোঁজ নেবেন। আর বেড়ালটার কোনো ক্ষতি হলে উনি সহ্য করবেন না। আপনি বলুন তো, আমি কি চুরি করেছি? সন্দীপ যে গিয়েছিল আর আপনার সাথে এসব কথা হয়েছে, তার কোনো সাক্ষী আছে? সাক্ষী? গোরক্ষনাথ একটু যেন ভাবল, তারপর বলল, ওই বিড়ালটাই তো আমার কাছে আছে। আমার তো সংসার নেই। যে বুড়িটা দুটো রেঁধে দেয় সে সব শুনেছে। বাঘ ঘুরতেই গাড়িটাকে দেখতে পেল অর্জুন। পুরনো অ্যাম্বাসেডর গাড়িটা রাস্তার একধারে দাঁড়িয়ে আছে। ড্রাইভার পেছনের সিটে শুয়ে আছে। জঙ্গলে ঘেরা কিছুটা খোলা জমি যে শ্মশান তা বুঝতে অসুবিধা হলো না। ওপাশে দুটো টিনের বাসাওয়ালা ঘরও দেখা গেল, কিন্তু মেজরদের দেখতে পেল না অর্জুন। এখানে তেনারা আছেন। গোরক্ষনাথ বাইক থেকে নেমে নাক টানল। কারা? তেনারা। আমি ঘ্রাণ পাচ্ছি। হ্যাঁ, আছেন। থোকো আমারের এই শ্মশানের নাম শুনেছিলাম, কিন্তু কখনো আসা হয়নি। দুটো হাত মাথার উপর তুলে 3-4 বার কাউকে নমস্কার করলেন গোরক্ষনাথ। অর্জুনের হাসি পাচ্ছিল। গোরক্ষনাথ এমন ভাবে কথা বলছে যেন সত্যিই ভূত প্রেতরা এই শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। সে বলল, চলুন একটু ঘুরে দেখা যাক। আর হ্যাঁ, সামনে যদি তেনাদের কেউ পড়েন তাহলে আমাকে একটু সতর্ক করে দেবেন, যাতে ধাক্কা না লাগে। অর্জুন পা বাড়ালো। পেছন পেছন আসছিল গোরক্ষনাথ। সে বলল, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করছেন না, ঠাট্টা করছেন, কিন্তু আপনাকে আমি প্রমাণ দেবই। ওদের কথা শুনেই হয়তো একটা ঘর থেকে রোগা লিকলিকে এবং খাটো শরীরের একজন মানুষ বেরিয়ে এলো। উচ্ছ্বাঙ্গে কিছু নেই, একটা হাফ প্যান্ট জাতীয় বস্তু পরনে। চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি চাই? অর্জুনের আগেই গোরক্ষনাথ জবাব দিল, সাধু দর্শনে এসেছি ভাই। কোত্থেকে আসা হচ্ছে? জলপাইগুড়ি শহর থেকে। এখন তার দর্শন পাবেন না। একটু যদি অনুগ্রহ করেন, অনেক দূর থেকে এলাম তো। ওই যে গাড়ি দেখছেন, ওতে করে সেই আমেরিকা থেকে দুজন এসেছেন। বাবা তাদের সঙ্গেও দেখা করেননি। শ্মশানে মরা না এলে বাবা কাউকে দর্শন দেয় না। মরা নিয়ে আসুন, বাবা দর্শন দেবে। কথা শেষ করে ঘুরে দাঁড়ালো লোকটা। অর্জুন জিজ্ঞাসা করল, যারা ওই গাড়িতে এসেছেন তারা কোথায়? লোকটা উল্টো দিকে জঙ্গলটা হাত বাড়িয়ে দেখিয়ে দিয়ে ভেতরে ঢুকে গেল। গোরক্ষনাথ বলে উঠল, কি সর্বনাশ! মোরাবাই কোথায়? অর্জুন কোনো কথা না বলে সোজা এগিয়ে গেল। সরু পায়ে চলা পথটায় পা দিতেই মেজারের গলা পেলেন। বেশ রেগে গেছে। তুমি তো হে চাণক্যের যমজ ভাই, পাজির পাছাড়া। আমাকে তুমি চেনো না? আফ্রিকার কত বড় বড় শয়তানকে এক ঘুষিতে শুয়ে দিয়েছি, আর তুমি তো তার তুলনায় একটা আস্ত ছারপোকা। দাও দাও, আসলি জিনিস চাই। অর্জুন কয়েক পা এগোতেই ওদের দেখতে পেল। একটা ডোবার পাশে পাথরের ওপর বসে আছেন মেজর। তার সামনে দুটো বড় মাটির হাঁড়ি নিয়ে বসে আছে একজন বৃদ্ধ আদিবাসী। মেজরের ধমক খেয়ে হাঁড়ি থেকে তরল পদার্থ মাটির গ্লাসে ঢেলে এগিয়ে ধরল সামনে। খপ করে সেটা নিয়ে মেজর একটু গলায় ঢাললেন। তারপর সল্লাসে বলে উঠলেন, গ্রেট, এই তো চাই, এই জিনিসটাই চাই। সক্রেটিস যদি তোমাকে পেত না, কখনো ছাড়তো না। আহ!
পুরোটা গলায় চালান করে মাথা নাড়লেন মেজর। আপনি হারিয়া খাচ্ছেন? অর্জুনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে এলো। মেজর মুখ ফেরালেন, চোখ ছোট করে দেখার চেষ্টা করলেন। হু আর ইউ? কে তুমি? কোন সেন্ট? আমি অর্জুন। ওহো, তৃতীয় পাণ্ডব, তাই বলো। আরে এসো এসো। বুঝলে, আমি পৃথিবীর কত জায়গায় গিয়েছি, গিয়ে সেখানকার সেরা জিনিস পান করেছি, কিন্তু এর মতো ভালো পানীয় কোথাও পাইনি। শুধু এই বস্তু ভালোভাবে বোতলে ভরে রপ্তানি করলে তুমি টাকার পাহাড়ের ওপর শুয়ে থাকতে পারবে। আমি আপনাকে সকাল থেকে খুঁজছি। ভাই, এই যে তোমার মাকে বলে এলাম দুপুরে খাবো, তুমি খবর পাওনি? মেজর চোখ বড় বড় করে বললেন, আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন? ইয়েস। তারপর থেকে শ্মশানে মশানে ঘুরে বেড়াচ্ছি গোরানের সাথে। সে ব্যাটা গেল কোথায়? মেজর উঠে দাঁড়াবার চেষ্টা করে সফল হলেন। এই সময় পাশের জঙ্গল থেকে গোরান সাহেব বেরিয়ে এলেন। তার শার্ট ছিঁড়ে গেছে, ডান হাতে একটা পাখি ছটফট করছে। গোরক্ষনাথের দিকে গোরান সাহেব তাকাতেই সে শিউরে উঠল। অর্জুন শুনল, বাবু, ইনি কে? কেন? দেখছেন না, শকুন ধরে এনেছেন। বাবু সাবধান। গোরক্ষনাথ থর থর করে কাঁপছিল। মেজর চেঁচিয়ে উঠলেন, এ হে হে, তুমি শেষ পর্যন্ত একটা শকুন ধরে নিয়ে এলে? বাক্যটা ইংরাজিতে বলা হয়েছিল। গোরান সাহেব হাসলেন, পাখিটাকে ওপরে তুলে দেখালেন, বললেন, আমি জানতাম না শকুনরা এত ভীতু হয়। তারপর এ বেচারা খোড়া। খোড়া? খোড়া শকুন? মেজাজ জিজ্ঞাসা করল। ইয়েস, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল বলে সহজে ধরতে পারলাম। এটা ডানায় বোধহয় জোর কম। গোরান সাহেব দু চোখ ভরে শকুনটাকে দেখছিলেন। ছেড়ে দাও, ওটাকে ছেড়ে দাও। মেজাজ চিৎকার করে উঠলেন। কেন? এইভাবে চিৎকার করে ছেড়ে দিতে বলছো কেন? কি করবে ওটা নিয়ে? শকুন তো পোষ মানে না। পোষ মানে না? হ্যাঁ, যে প্রাণীর চোখে পলক পড়ে না সে কখনো পোষ মানে না। শকুনের মাংস অত্যন্ত বাজে, কেউ কখনো খেয়েছে বলে জানি না। তাছাড়া এই দেশে সবাই শকুনকে অমঙ্গলের পাখি বলে এড়িয়ে যায়। অমঙ্গলের পাখি? তোমার তো আমার চেয়ে ভালো জানা উচিত গোরান। অর্জুন ও গোরক্ষনাথ চুপচাপ শুনছিল সংলাপগুলো। হঠাৎ গোরক্ষনাথ ফিসফিস করে বলে উঠল, ওই শকুনটাকে যেন ছেড়ে না দেয় স্যার। অর্জুন জিজ্ঞাসা করল, কেন? গোরক্ষনাথ বলল, দেখতে হবে ও জন্ম থেকে খোঁড়া কিনা। গোরান সাহেব মেজরের পাশে পৌঁছে গিয়েছিলেন। এটাকে ঠিক ফরেস্ট বলা যায় না। সাধুটার ব্যাপারে কিছু খবর পেলে? কথা বলার সময় ওর হাতে শকুনটা ছটফটিয়ে উঠতেই গোরক্ষনাথ চেঁচিয়ে উঠল, ছেড়ে দেবেন না। গোরান সাহেব এবার গোরক্ষনাথের দিকে ঘুরে দাঁড়ালেন। এ কে? অর্জুন এগিয়ে গেল। ওর নাম গোরক্ষনাথ। গোরক্ষনাথ দু হাত কপালে তুলে নমস্কার করল। মেজর বাংলায় বললেন, এরকম নাম কখনো কেউ রাখে? উচ্চারণ করতে গোরানের দাঁত ভেঙে যাবে। তা বাবা গোরক্ষনাথ, তুমি কি করো? গোরক্ষনাথ হাত নামালো না কপাল থেকে। আগে শান্তি সস্তয়ন। সেটা আবার কি জিনিস? আগে তেনারা যাতে মানুষের অপকার না করতে পারে, তাই মন্ত্র পড়ে সব শুদ্ধ করে দিই। আমার গুরুর কাছ থেকে এসব শিক্ষে পাওয়া। তেনারা মানে দুষ্ট আত্মা। আচ্ছা। মেজর গোরান সাহেবের দিকে ঘুরলেন, তাকে ইংরেজিতে গোরক্ষনাথের পরিচয় করিয়ে দিলেন। গোরান সাহেব পাখিটাকে তুলে জিজ্ঞাসা করলেন, এটাকে তুমি চাও? ইংরেজিতে প্রশ্ন করা সত্ত্বেও বলার ভঙ্গিতে বুঝে নিয়ে গোরক্ষনাথ দ্রুত মাথা নেড়ে হ্যাঁ বলল। গোরান সাহেব কিছুক্ষণ গোরক্ষনাথের মুখের দিকে তাকিয়ে থাকলেন। দেখা গেল গোরক্ষনাথও চোখ সরাচ্ছে না। হঠাৎ সাহেবের ঠোঁটে অদ্ভুত একটা বাঁকা হাসি ফুটল। তিনি হাত বাড়ালেন, নাও। গোরক্ষনাথ দ্রুত এগিয়ে গিয়ে পাখিটাকে ধরল। ওর মাথা নিচের দিকে ঝুলছিল।
হাত বদলের সময় সেটা তুলে ঠোকরাবার চেষ্টা করেও বিফল হলো। ঝোলা থেকে একটা দড়ি বের করে প্রথমে এক হাতেই পাখির ঠোঁট দুটো বেঁধে নিল গোরক্ষনাথ। তারপর পা দুটোকে বেঁধে অনেকক্ষণ ধরে সেটাকে পরীক্ষা করতে লাগলো। মেজর উঠে দাঁড়িয়েছিলেন, বললেন, কি দেখছো হে ওরকম করে? আগে দেখছি এর পা জন্ম থেকে খোঁড়া কিনা, ঠিক বুঝতে পারছি না। এই হলো মুশকিল, হয়তো জন্মাবার পর চোট লেগে খোঁড়া হয়েছে, এখন কোনো টাটকা খানি, গোলমাল হয়ে যাবে। কিসের গোলমাল? এই সময় হরিধ্বনি উঠল। বোঝা গেল শ্মশানে মৃতদেহ এসেছে। বেশ সাজো সাজো রব পড়ে গেল। মেজর গোরান সাহেবকে বললেন, তুমি খুব ভাগ্যবান হে, আজই ডেড বডি এসেছে সৎকার করার জন্য। গোরান সাহেব জিজ্ঞাসা করলেন, তাহলে ওই সাধুটার দেখা পাওয়া যাবে? তাই তো বলেছে, চলো ওদিকে যাই। দু পা হেঁটে আবার পেছন ফিরে তাকালো মেজর। এহ, এতক্ষণ কি খেলাম হে, নেশা পর্যন্ত হয়নি, অথচ তখন কি স্বাদ লেগেছিল। যা, মেজাজটাই চলে গেল। অর্জুন এবার মেজরের মুখোমুখি হলো। কি ব্যাপার বলুন তো? কোন ব্যাপারের কথা জানতে চাইছো তা না জানলে কি করে বলবো? এই যে আপনারা শ্মশানে শ্মশানে ঘুরছেন, তার কারণটা কি? তোমাকে বলিনি? আচ্ছা, পরে বলবো, আজকাল সব কথা মনে থাকে না। কিন্তু এই লোকটা খুব ইন্টারেস্টিং। কি হ্যাঁ, কি বুঝলে? প্রশ্নটা গোরক্ষনাথকে। ধরতে পারছি না বাবু, পরীক্ষা করতে হবে। ডাক্তারের কাছে নিয়ে যাবে? অর্থোপেডিক ডক্টর? না বাবু, তার দরকার নেই। অন্ধকারে চোখ জ্বলে এমন কালো বিড়ালের সামনে নিয়ে গেলে সে বেটা যদি চোখ বন্ধ করে তাহলে কেল্লা ফতে। পাখিটাকে নিয়ে গোরক্ষনাথ উঠে দাঁড়ালো। গোরান সাহেব জিজ্ঞাসা করলেন, ও পাখিটাকে নিয়ে কি করবে? তুমি বললে শকুন পোষ মানে না, মাংস খাওয়া যায় না, তোমরা এটাকে অমঙ্গল বলে মনে করো, তাহলে লোকটাকে দিচ্ছ কেন? অর্জুন ইংরাজিতে জবাবটা দিল। ওর ধারণা আমরা সাদা চোখে যা দেখতে পাই না, জন্ম থেকে খোড়া শকুন তা দেখতে পায়। তবে একা শকুন থাকলে হবে না, জন্ম থেকে কানা কাক আর কালো বেড়াল যার চোখ অন্ধকারে জ্বলে তাদেরকেও সঙ্গে থাকতে হবে। এই তিনটে প্রাণী দিয়ে গোরক্ষনাথ প্রেতাত্মা দাঁড়ায়। মেজর হো হো করে হাসতে লাগলেন। তার বিশাল ভুঁড়িটা কাঁপতে লাগলো। হাসতে হাসতে তিনি প্রায় বেঁকে যাচ্ছিলেন। সেটা সামলে বললেন, বিজ্ঞান, তোমরা 12টা বাজিয়ে ছাড়বে এর। অবশ্য গোরান সাহেব যখন ড্রাকুলা আছে বলে বিশ্বাস করে, তখন এদের আর দোষ কি? কাল রাতে আপনিই কিন্তু বলেছিলেন আপনার জ্ঞান শেষ কথা নয়। বলেছিলাম। তবু মাঝে মাঝে যখন হজম করতে অসুবিধা হয় তখন প্রাণ খুলে হেসে নি। যাকগে, চলো সাধুর দর্শন পাওয়া যায় কিনা দেখি। মাঠের মাঝে ইতিমধ্যেই চিতা সাজানোর কাজ চলছে। মৃতদেহটিকে এক পাশে রাখা হয়েছে। একজন যুবক তার পা ছুঁয়ে বসে আছে বিমর্ষ মুখে। যে লোকটি মেজরকে দিশি মদ বিক্রি করছিল এখন তার চারপাশে ভিড় জমে গেছে। সেই রোগা লোকটি এখন চিতা সাজানোর কাজটা তদারকি করছে। ওরা হেঁটে গেল মৃতদেহের পাশে। লোকটি প্রবীণ, মুখে খোঁচা খোঁচা দাড়ি, একটা বড় আঁচিল রয়েছে নাকের ওপর। খুব কষ্ট পেয়ে মারা গিয়েছে বলে মনে হচ্ছে না। সাহেব দেখেই বোধ হয় শ্মশান যাত্রীদের দুজন পাশে এসে দাঁড়ালো। একজন বলল, কাল বিকেলেও গগনদা গল্প করছিল, সন্ধ্যার পর তেঁতুলতলায় গেছিল, সেখানেই পড়ে যায় মাটিতে। তেঁতুলতলা মানে? গিয়ে আমাদের গায়ের উত্তর দিকে একটা তেঁতুল বন আছে। সূর্য ডুবে গেলে ওদিকে কেউ যেতে চায় না, বুঝতেই পারছেন। গগনদা যে কেন গেল? হুম, আপনাদের গ্রামটা কত দূর? মেজর জিজ্ঞাসা করল। এই তো 8 ক্রোশ হবে। গ্রামের নাম হুতুমপুর। পুলিশকে জানিয়েছেন? অর্জুন জিজ্ঞাসা করল। পুলিশ? হ্যাঁ, পুলিশকে জানিয়েছেন? এর মৃত্যুটা তো স্বাভাবিকভাবে হয়নি। না বাবু, পুলিশ মানে তো ঝামেলা,
সকালে খবর দিলে বিকেলে আসবে, এসে ওকে নিয়ে থানায় ফেলি রাখবে। গাড়ি পেলে তখন সদরে নিয়ে যাবে পরীক্ষা করতে। সেখান থেকে যখন ছাড়িয়ে আনবে, তখন পচে গলে যা হবে, তাতে গগনদাকে আর চেনা যাবে না। মানুষটা বড় ভালো ছিল। মরার পর অত কষ্ট দিয়ে লাভ কি? পুলিশকে খবর দিলে তো তারা এসে জীবন ফিরিয়ে দেবে না। কিন্তু এই যে দাহ করতে এনেছেন, ডেথ সার্টিফিকেট লাগবে না? অসুখ হলে ওষুধ দেওয়ার ডাক্তার নেই যেখানে, সেখানে। বোরন সাহেব জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? মেজর তাকে ইংরাজিতে বুঝিয়ে দিতেই তিনি উত্তেজিত হলেন। ওদের বলো আমরা ওই তেঁতুলতলায় যেতে চাই। ঠিক আছে, ঠিক আছে, অত ব্যস্ত হয়েও না। গ্রামের নাম তো জেনে নিয়েছি, যাওয়া যাবে। এখন এদের মন খারাপ, সৎকারটা করতে দাও। মেজর কথা শেষ করতেই রোগা লোকটা চেঁচিয়ে উঠল, লাশটাকে চিতায় তোলো। সঙ্গে সঙ্গে সবাই তৎপর হলো। হরিধ্বনি উঠল। গগনকে চিতায় শোয়ানো হলো। রোগা লোকটা ছুটে গেল বন্ধ ঘরের সামনে। কি বলছে শোনা গেল না এত দূর থেকে। বলা বলির পর সে চিৎকার করলো, সরে যাও, চিতার সামনে থেকে সব সরে যাও। পরম পূজনীয় বাবা ত্রিকালজ্ঞনাথ এখন দর্শন দেবেন। দরজা খুলে গেল। দীর্ঘকায় একজন প্রৌঢ়, পরনে লাল কৌপিন, হাতে ত্রিশূল, সমস্ত শরীর ছাইয়ে ঢাকা, মাথায় বিশাল জটা, ওই ঘর থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা চিতার সামনে এসে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে থাকার পর আচমকা চিৎকার করে উঠলেন, যাহ যাহ, এখান থেকে দূর হ। যা করার তো করেছিস, এবার ওকে যেতে দে। মা, মাগো, এই অভাগাকে পার করে দাও মা। অর্জুনের পেছনে দাঁড়িয়ে গোরক্ষনাথ ফিসফিস করে বলল, বৈতরণীর কথা বলছে। স্বর্গে যেতে গেলে বৈতরণী পার হতে হয়, তিস্তার চেয়েও ভয়ঙ্কর নদী। এবার ত্রিশূল হাতে বাবা ত্রিকালজ্ঞনাথ চিতা পরিক্রমা শুরু করলেন। মাঝে মাঝে শূন্যে ত্রিশূলটাকে এমন ভাবে ঘোরাচ্ছেন যেন কাউকে সরিয়ে দিচ্ছেন। তারপর মৃতদেহের পায়ের কাছে দাঁড়িয়ে হাঁক দিলেন, দে, ওর শরীর মাটিতে মিশিয়ে দে। সঙ্গে সঙ্গে হরিধ্বনি উঠল। সাধু বাবা হাঁটতে লাগলেন তার ঘরের দিকে, পেছন পেছন সেই রোগা লোকটা। বোরান বললেন, চলো, ওর সাথে কথা বলা দরকার। সাধু বাবা ঘরে ঢোকেননি। দরজার পাশে একটা কাঠের টুল এনে বসতে দিল রোগা লোকটা। সাধু বাবা সেখানে বসে তিনবার মা ডাক ছাড়লেন। তারপর অর্জুনদের দিকে তাকিয়ে বেশ কড়া গলায় জিজ্ঞাসা করলেন, কি চাই? মেজর অর্জুনের দিকে তাকাতেই ওর একটু বদমাইশি করার ইচ্ছা হলো। অর্জুন বলল, এরা আপনাকে দর্শন করতে আমেরিকা থেকে এসেছেন। আমেরিকা? সেখানেও আমার খবর পৌঁছে গেছে নাকি? আপনি বাবা ত্রিকালজ্ঞনাথ, তিন কাল একসঙ্গে দেখতে পান। আমেরিকা তো বাড়ির কাছে। অর্জুন সবিনয়ে বলল। গোরান সাহেব ইংরাজিতে জিজ্ঞাসা করলেন, আপনি কি প্রেতাত্মা দেখেছেন? সাধু বাবা সন্দেহের চোখে তাকালেন। কি বলছে ও? মেজর বললেন, আপনি তো শ্মশানে থাকেন, তাই সাহেব জানতে চাইছে আপনার সাথে পরলোকে যারা থাকেন তাদের দেখা সাক্ষাৎ হয় কিনা। আলবাত হয়, 100 বার হয়, কিন্তু তাতে ওর কি এসে যাচ্ছে? আগে এই সাহেব ওদের নিয়ে গবেষণা করেন। কি শোনা? আগে শোনা নয়, গবেষণা, পরীক্ষা। ওহ মাস্টার! খপ করে এক মুঠো মাটি তুললেন ত্রিকালজ্ঞনাথ। কি আছে আমার হাতের মুঠোয়? মুঠো বন্ধ করে জিজ্ঞাসা করলেন। আগে মাটি, মেজর জবাব দিলেন। বাহ, তুমি যেভাবে দেখতে পেলে ঠিক সেইভাবে আমি ওদের দেখতে পাই, বুঝেছো? যে লোকটা মরেছে তার আত্মা চিতার পাশে ঘুরঘুর করছে। পুরনো আত্মারা ওকে দলে নেবে বলে এসেছে, কিন্তু যতক্ষণ না ওর শরীর ছাই হয়ে যাচ্ছে ততক্ষণ ওকে একা থাকতে হবে। সাধু বাবা মুঠোর মাটি ছুঁড়ে দিলেন রোগা লোকটার গায়ে। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, আহ, ওহ, মারবেন না। কেন ঢুকেছিস? ওকে ছেড়ে ওই জঙ্গলে গিয়ে দাঁড়া। সাধু বাবা বলা মাত্র
রোগা লোকটা হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ল। সাধু বাবা হাসলেন। বেটারা এত দুষ্টু, একটু সুযোগ পেলেই শরীরে ঢুকে পড়ে। প্রাকৃতিক কাজ করে হাত না ধুলে আর রক্ষে নেই। গলা খুলে বলো সবাই মা, মা। মা ডাক শুনলে ওরা পালাবে। একমাত্র রোগা লোকটি কয়েকবার মা মা বলে উঠে দাঁড়ালেন, তারপর ঘরে ঢুকে গেল। মেজর গোরান সাহেবকে বললেন, ইনি ঘোস্ট দেখেছেন, তাদের সাথে কথাবার্তা বলেন। কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তো করতে পারো। গোরান সাহেব বললেন, একটা প্রমাণ দিতে বলো। মেজর সেটা জানাতেই ত্রিকালজ্ঞনাথ ক্ষেপে গেলেন। কি? মাস্টার আমাকে পরীক্ষা করতে চাইছে? দেব বান মেরে মুখ দিয়ে গল গল করে রক্ত বের হবে। আপনি রাগ করবেন না, উনি খ্রিস্টান সাহেব তো সহজে বিশ্বাস করেন না। কেন? একটু আগে আমি একটাকে ওর শরীর থেকে তাড়ালাম, দেখনি? গোরান সাহেবকে সেটা অনুবাদ করে শোনাতে তিনি বললেন, ওটা তো অভিনয় হতে পারে, সত্যি মিথ্যে বুঝবো কি করে? মেজর অর্জুনের দিকে তাকালেন। এই কথা বাংলায় ওকে বলার সাহস হচ্ছে না। হ্যাঁ। অর্জুন বলল, আপনি একটা কথা ভুলে যাচ্ছেন বাবা, উনি একজন খ্রিস্টান, তার উপর সাহেব। আপনি যখন বান মারতে জানেন, তা হিন্দুদের ওপর কাজ করলেও সাহেবদের ওপরে কিন্তু হবে না। কি করে সেটা বোঝা গেল? আপনি নিশ্চয়ই জানেন সাহেবরা আমাদের দেশে 200 বছর রাজত্ব করেছে। তাদের তাড়াবার জন্য কত আন্দোলন হয়েছে। সে সময় আপনার মতো কয়েকজন সাধু সাহেবদের ক্ষতি করার জন্য বান ছেড়েছিলেন, কোনো কাজ হয়নি। অর্জুন চটপট বানিয়ে গল্পটা শোনালো। দ্রুত মাথা দোলালেন ত্রিকালজ্ঞনাথ। তার একটাই কারণ, ওরা ম্লেচ্ছ ভাষায় কথা বলে। মা, মা গো। এই সময় রোগা লোকটা এক ছিলিম গাঁজা নিয়ে এসে ওর হাতে দিতেই তিনি আবার মা, মা গো বলে টান দিলেন। সঙ্গে সঙ্গে রোগা লোকটা হাত পাতল। অনেক কথা হয়েছে, এবার বাবার সেবার জন্য শখানেক টাকা ছাড়েন। গোরান সাহেব ওর হাত বাড়ানো দেখে কিছুটা আন্দাজ করে মেজরকে বললেন, বোধ হয় টাকা চাইছে, ওকে জিজ্ঞাসা করো এদিকে কোথাও ড্রাকুলা আছে কিনা। ঠিকঠাক খবর দিলে অনেক টাকা দেব। মেজর সেটা বাংলায় বুঝিয়ে বলতেই ত্রিকালজ্ঞনাথের চোখ কপালে তুলল, লাল টকটকে চোখ। উদ্ভ্রান্তের মতো জিজ্ঞাসা করলেন, ড্রাকুলা? সেটা কি? কিছু প্রেতাত্মা আছে যারা মানুষের শরীর ধারণ করে দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাত নামলে তারা সক্রিয় হয়। রক্তচোষা বাদুড়ের মতো মানুষের গলায় দাঁত বসিয়ে রক্ত চুষে খায়। ওরা খুব ভয়ঙ্কর এবং নিষ্ঠুর, এদেরকেই ড্রাকুলা বলে। শরীর পাবে কোথায়? নিজের শরীরটাকে তো আত্মীয়রা ছাই করে দেবে, আর অন্যের শরীরে ঢুকলে ঘুমিয়ে পড়লে বিপদ হতে পারে। যাদের কবর দেওয়া হয়? ও, সেটা বলতে পারবে হাসি মারার পীর ফকির আলী, ভালো লোক, খুব ধর্মবিশ্বাসী লোক। ওপাশে হরিধ্বনি হচ্ছিল বারংবার। অর্জুন দেখলো চিতা দাউ দাউ করে জ্বলছে। গগন নামের মানুষটির আত্মা নিজের জ্বলন্ত চিতা দেখে নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। হঠাৎ খেয়াল হলো গোরক্ষনাথ আশেপাশে নেই। ত্রিকালজ্ঞনাথের সঙ্গে কথা বলার সময় কোথায় যেন চলে গেছে। মেজর একটা 100 টাকার নোট দিলেন রোগা লোকটির হাতে। সে যে খুব খুশি হলো তা বোঝা গেল না মুখ দেখে। ত্রিকালজ্ঞনাথ বললেন, যাচাই করো। লোকটার যেন মনে পড়ে গেল, হ্যাঁ, বাবার কাছে অনেক মানুষ আসে, কদিন আগে দুজন তিব্বতী এসেছিল। সব জানার পর খুশি হয়ে ওরা একটা জিনিস দিয়ে গেছে, পছন্দ হলে আপনারা নিতে পারেন। অর্জুন জানতে চাইলো, কি জিনিস? রোগা লোকটা ঘরে ঢুকে বেরিয়ে এলো। এই যে। অর্জুন দেখলো কালো কোষ্ঠী পাথরের একটি মূর্তি, ভয়ঙ্কর দর্শন। এটি কার মূর্তি তা সে জানে না। গোরান সাহেব হাত বাড়িয়ে নিলেন। হঠাৎ তার মুখে সেই হাসিটা ফুটে উঠল, যে হাসিটাকে অর্জুন অমল সোমের বাগানে দেখেছিল। শঙ্খচূড় সাপটাকে যখন কাক ঠোকরাচ্ছিল, তখন গোরান সাহেবের মুখে এই রকম একটা শিরশিরে হাসি ফুটে উঠেছিল। মেজর বললেন, বাপরে,
কি ভয়ঙ্কর! কার মূর্তি? ত্রিকালজ্ঞনাথ বললেন, কাল ভৈরব। এই মূর্তি সঙ্গে থাকলে কেউ তোর অনিষ্ট করতে পারবে না। মেজর জিজ্ঞাসা করলেন, গোরান সাহেবকে নেবে? নিশ্চয়ই, কত দাম? মেজর অনুবাদ করলেন। ত্রিকালজ্ঞনাথ বললেন, যা, তোদের সস্তায় দিয়ে দিলাম, 5,000 দিয়ে যা। অর্জুন চমকে উঠল, 5,000? 10, 20, 50 যা চাইবো পাবলিক তাই দেবে। এ হলো কাল ভৈরব। কিন্তু সরকার যদি জানতে পারে তাহলে বিপদে পড়বেন, পুলিশ ধরবে। পুলিশ? এটা কি পুলিশের বাবার সম্পত্তি? এদেশেরই জিনিস নয়। এটা আমায় দিয়েছে তিব্বতীরা। আমাকে পুলিশ দেখাচ্ছ তুমি? কোনো অনুরোধ শুনলেন না তিনি। অগত্যা গোরান সাহেব কর করে 5,000 টাকা গুনে দিয়ে দিল রোগা লোকটিকে। গাড়ির কাছে ফেরার পথে অর্জুন ইংরেজিতে বলল, ওরকম ভয়ঙ্কর মূর্তির জন্য 5,000 টাকা নষ্ট করার কোনো মানে হয় না। গোরান সাহেব বললেন, মূর্তিটার বিশেষত্ব আছে, এর দাম অনেক বেশি হতে পারে। আমি তিব্বতী তান্ত্রিকদের ওপর লেখা একটা বইয়ে পড়েছি এবং এরকম মূর্তির ছবিও দেখেছি। কিন্তু ভারতবর্ষ থেকে কোনো মূর্তি বিদেশে নিয়ে যাওয়া তো বেআইনি। সেটা আমি জানি না, আর এটা তো ভারতবর্ষের মূর্তি নয়। যাকগে, এ নিয়ে পরে আলোচনা হবে। গোরান সাহেব গাড়ির দরজা খুললেন। মেজর জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাবে? বাড়ি ফিরবো। আপনারা? দেখি গোরান কি বলে। তিনি গোরান সাহেবকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, ওই লোকটা কিভাবে মারা গেল তা জানতে চাই। জায়গাটা জেনে নিয়েছো তো? হুতুমপুর। মেজর ঘুরে দাঁড়ালেন। পড়েছি মোগলের হাতে। খিদে পেট চোচো করছে, বুঝলে? অর্জুন ঘড়ি দেখলো, এখন দুপুর। হুতুমপুরের ব্যাপারটা সন্ধ্যের আগে জানা যাবে না। জলপাইগুড়ি ফিরে চলুন, বিকেলে আবার রওনা হবেন। এর মধ্যে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে নেবেন। অনেক বলে কয়ে মেজর সাহেব গোরানকে রাজি করাতে পারলেন। ওদের গাড়িটা শহরের দিকে বেরিয়ে যেতেই গোরক্ষনাথের দেখা পাওয়া গেল। চোরের মতো এগিয়ে এসে বাইকের পেছনে উঠে বসলো। কোথায় ছিলে এতক্ষণ? বিরক্ত হলো অর্জুন। যা সন্দেহ করেছিলাম তাই ঠিক। এ বেটা সাধু নয় স্যার, ভণ্ড। কি করে বুঝলে? আপনারা যখন বাইরে কথা বলছিলেন তখন আমি পিছনের জানলা দিয়ে ঘরে ঢুকেছিলুম। চোরাই জিনিসে ভর্তি। এহ, এখানে এসে কোনো লাভ হলো না। আপনি তো শহরে ফিরে যাচ্ছেন। হ্যাঁ, তবে প্রথমে আপনার বাড়ি যাব। আমার বাড়ি? কেন? বিড়ালটাকে দেখতে। অর্জুন বাইকে স্টার্ট দিল।